মানে অথই জেলখানার ভিতরে কারো না কারোর সাথে আকাম কুকাম করছে। জেলখানার ভিতরে থেকে আকাম কুকাম, তারা আজকে তোকে দেখাচ্ছি মজা। ম্যাডাম ম্যাডাম আজকে ঘুমটা একটু বেশি হয়ে গেছে ম্যাডাম, তাই উঠতে পারিনি। রাত তোর ঘুম, আগে বল সারা রাত জেগে জেগে তুই এখানে কার সাথে আকাম কুকাম করেছিস? কি করছি ম্যাডাম? আকাম কুকাম মানে আপনার কথা কিন্তু কিছু বুঝি নাই ম্যাডাম। বুঝতে পারতেছিস না? বুঝবি কি করে? তুই তো ফেরেশতা সাজার চেষ্টা করতেছিস। এই শোন, যদি তুই আকাম কুকাম নাই করে থাকিস তাহলে তোর মুখে চোখে এগুলা কিসের দাগ? হ্যাঁ, আদর ভালোবাসার দাগ আসলো কোত্থেকে? কি কইতাছে না বলতে বল কথা ম্যাডাম? আমার মন কি কইতাছে জানেন? আজকে আপনার ঘুম বেশি হয়েছে, আর নাইলে আপনার সাহেবের সাথে ঝগড়া করে আইছে। এই চুপ থাক। আমার ঘুম বেশি হয়েছে তাই না? দাঁড়া, আমার ঘুম বেশি হয়েছে নাকি তুই ঘরে আছিস তার প্রমাণ আমি তোকে দিচ্ছি। এই দেখ, ম্যাডাম ম্যাডাম এই দাগগুলা কোত্থেকে আইলো ম্যাডাম? আমি সত্যি কইতাছি জানি না এগুলোর মানে কি, কেমনে কি হলো আমি জানি না ম্যাডাম, বিশ্বাস করেন আমার, আমি কিছু জানি না। বাবা বাবা বাবা, তোর শরীরে দাগ, খারাপ কাজ করলে তুই করছিস আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস তুই জানিস না? তুই না জানলে কি আমি জানি? স্যার, আমাদের জেলখানায় এগুলো কি শুরু হয়ে গেছে স্যার? কই কি হচ্ছে? আমাদের যেখানে তো সব কয়েদি শান্তশিষ্টই আছে, কোনো মারামারি নেই, হাঙ্গামা নেই, সবাই তো ভালোভাবেই আছে। কোনো মারামারির কথা বলছি না স্যার, মারামারির পাশাপাশিও অনেক কিছু হচ্ছে যা আপনার চোখে পড়ছে না। আচ্ছা, কি এমন হচ্ছে যেটা আমার চোখে পড়ছে না? একটু খুলে বলো তো। স্যার, 500 নাম্বার যে মহিলা কয়েদিটা আছে না, হ্যাঁ, ওইটা জানি কার সাথে সারা রাত আকাম কুকাম করছে স্যার। কি বলো? ও তো ছেলে একাই থাকে, ওখানে খারাপ কাজ করতে কে যাবে? তা তো আমি জানি না স্যার। এখন আপনি বলুন স্যার, এই কথাগুলো যদি উপর লেভেলের কোনো স্যার জানতে পারে তাহলে কি আমাদের কারোর চাকরি থাকবে? তুমি কথা ঠিক বলেছো, কিন্তু কথাটা কতটুকু সত্য এটা তুমি যাচাই করেছো? জিজ্ঞেস করেছো তাকে? অনেকভাবে জিজ্ঞাসা করেছি স্যার, কিন্তু কোনোভাবেই ও মুখ খুলছে না। তাই তো এখন আমি আপনার কাছে আসলাম। আচ্ছা, কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই প্রমাণ আছে স্যার, আমি তো প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। দাঁড়ান, আপনাকে প্রমাণ দিচ্ছি। এই যে স্যার, ভালো করে খেয়াল করে দেখুন স্যার, ওর মুখে, ওর গলায়, হাতে আদরের দাগ। এখন আপনি বলুন, এসব আদর তো আর কোনো মেয়ে মানুষ করেনি, অবশ্যই কোনো ছেলে মানুষই করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। এটা কি হয়ে গেল আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমি তো রাতে ঘুমাইলাম, সকালে উঠে আমার এই অবস্থা। আমার এত বড় সর্বনাশটা কে করলো? আর আমার সাথে যদি এমন কোনো কিছু ঘটেই থাকে তাহলে কি আমি একবারের জন্য টের পাবো না? কই, আমি তো কিছু টের পেলাম না। তাহলে অথই, জি স্যার। তুই সত্যি করে বলতো, তুই গত রাতে কি করেছিস? স্যার বিশ্বাস করেন, আমি কারোর সাথে কিচ্ছু করি নাই। আমি সত্যি কথা কইতাছি, আমি কারোর সাথে কিচ্ছু করি না, আমি সব কিছুই জানি না। তুই বললেই হলো? হ্যাঁ, তুই বলবি আর সবাই বিশ্বাস করবে? তোর নিজের চেহারাটা তুই আয়না দেখেছিস কি অবস্থা হয়েছে? এই সব কিছু কিভাবে হতে পারে আর কেন হয় সেটা আমরা ভালো করেই জানি। তুই কি করেছিস সত্যিটা বল, না হয় তোর বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে, তোকে রিমান্ডে নেওয়া হবে। স্যার
আমার রিমান্ডে নিয়ে যান আর যাই করেন। আমি সত্যি কইতাছি আমি এই ধরনের কোনো কিচ্ছু করি নাই। আমি রাতে ঘুমাইছিলাম আর ঘুম থেকে ওইটা দেখি আমার এই অবস্থা। এখন তুই নিজেই বল, আমরা তোর মুখের কথা বিশ্বাস করব নাকি আমরা যেটা নিজের চোখে দেখতেছি সেটা বিশ্বাস করব? জানি স্যার, আমি তো আসামি, আমার কথা কেন আপনারা বিশ্বাস করবেন? তবে স্যার আপনি ভুলা যায়েন না যে কি কারণে আমি এই জেলখানায় আছি। আমি খুন করে এইখানে আইছি স্যার। এক অমানুষ আমার ইজ্জত নিতে চাইছিল, আমি সেই অমানুষটারে খুন কইরা এই জেলখানায় আইছি। একটা মেয়ে কি এত সহজেই তার নিজের ইজ্জতটা একটা মানুষের কাছে বিলাই দিব? এটা আপনার মনে হয় স্যার? আমি আমার নিজের ইজ্জত রক্ষা করার জন্য ওই অমানুষটারে খুন করে আজকে জেলখানায়, আর সেই আমি এই জেলখানার মধ্যে এইসব নোংরা কাজ করবো? আপনার এটা কেমনে বিশ্বাস হয় স্যার? আমি আর কেমনে কইলে আপনি আমার কথা বিশ্বাস করবেন? আমরা নারীরা স্যার নিজের ইজ্জত বাঁচাইতে জানি, নিজের ইজ্জত রক্ষা করার জন্য আজকে আমি এই জায়গায় এত কষ্ট করতেছি, আর সেই আমি কিনা এই জেলখানার মধ্যে এই ধরনের কাজ করবো? আল্লাহর দোহাই লাগে স্যার, আমার এই মিথ্যা অপবাদ দিয়ে না, আমি এই ধরনের কিচ্ছু করি না, কিচ্ছু না। আর হ্যাঁ, আমার মুখের কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি একটা কাম করতে পারেন স্যার। আপনাকে জেলখানার মধ্যে তো সিসি ক্যামেরা আছে, প্রয়োজন পড়লে আপনারা সিসি ক্যামেরা চেক করে দেখেন। সেটা তোকে বলতে হবে না, সিসি ক্যামেরা আমরা এমনিতেই চেক করব। আর তখন যদি প্রমাণ পাই তুই জেলখানার ভিতরে কোনো অপকর্ম করেছিস, ভালো করে জেনে রাখিস এর শাস্তি খুব ভয়ঙ্কর হবে। আমার জানার মতে আমি কোনো কিছুই করি নাই, এখন তারপরেও যদি আমার শাস্তি হয় তাহলে আর কি করার? স্যার, সিসি ক্যামেরা চেক করে কি কাউকে দেখতে পেয়েছেন? সারা রাতে সিসি ক্যামেরা চেক করে তেমন কিছুই পাওয়া যায়, শুধু একটা ক্লু পাওয়া গেছে। ক্লু? হ্যাঁ, সেটা হচ্ছে রাত 2:22 দিকে আমাদের সেলের সব সিসি ক্যামেরা অফ হয়ে গিয়েছে। স্যার, এখানেই তো বোঝা যাচ্ছে যে এটা একটা প্ল্যানিং। কেউ না কেউ মাস্টার প্ল্যান করে এই সিসি ক্যামেরাগুলোকে অফ করে দিয়েছে, তারপর সেলে ঢুকে যা করার করে বের হয়ে গিয়েছে। সিসি ক্যামেরা প্রায় 1 ঘন্টা অফ ছিল। 1 ঘন্টা স্যার? 1 ঘন্টা সময়ে কিন্তু স্যার অনেক কিছুই করা যায়। আমার মনে হচ্ছে ওই 1 ঘন্টা সময়ের ভিতর ওই সেলে কেউ ঢুকেছে, তারপর বের হয়ে গিয়েছে। কিন্তু মিস ফুল, কে আসতে পারে এত কঠিন পাহারার মধ্যে? কে এমন সাহস করবে যে একটা মহিলা কয়েদির সেলে ঢুকবে, অপকর্ম করবে, আবার বেরিয়ে যাবে? আমার ধারণা থেকে বলছি স্যার, ওখানে একটা কয়েদি যেতে পারে। কার এত বড় সাহস? কোন বদমাইশ আমাকে বলো। 103 নম্বর কয়েদি স্যার। 103 নম্বর কয়েদি? আসলে তার পরিচয় কি? সে কেনই বা আসবে এখানে? কোনো তথ্য আছে তোমার কাছে? অবশ্যই তথ্য আছে স্যার। আমি যতটুকু শুনেছি ওই কয়েদি নাকি অথয়ের আগের এক্স বয়ফ্রেন্ড ছিল। তাহলে এখন আপনিই বলুন স্যার, এক্স বয়ফ্রেন্ড যদি পাশের ছেলে থাকে, এখানে অনেক কিছুই হতে পারে। তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি স্যার, অথয়ের রুমে আর কেউ না, ওই 103 নম্বর আসামিই যায়। কি বলছো তুমি এটা? এত বড় সাহস? সামান্য কয়েদি হয়ে জেলের ভিতরে নোংরা কাজ করবে? তুমি এক্ষুনি ওকে ধরে টর্চাল সেলে নিয়ে যাও। ঠিক আছে স্যার। বল বল, তুই কাল রাতে ওই মেয়ের কাছে কেন গিয়েছিস? বল। স্যার বিশ্বাস করেন, আপনারা যদি আমার মাইরাও ফেলেন, আমি বলবো আমি কালকে রাতে আমার সেল থেকে আমি কোথাও যাই নাই, আমি আমার ওয়ার্ডেই ছিলাম। বিশ্বাস না করলে আপনি অন্য কয়েদিদের জিজ্ঞাসা করেন। আমি জানি তুই সত্যি কথা কবি না। তুই সত্যি কথা না কোস, তোর আর ছেলে পাঠাবো না, এখানে 10 দিন রিমান্ডে রেখা দেবো। স্যার আমি যাই নাই, আপনারা যদি আমার মাইরা ফেলেন, আমারে কাইটা গাঙ্গে ভাসায় দেন, তবে আমি বলবো আমি কোথাও যাই নাই। কিরে, তুই কি ভাবছস?
ওই 500 নাম্বার কয়েদির সাথে যে তোর আগে পীড়িত ছিল সেটা আমরা জানি না মনে করেছিস? আমরা সব জানি। হ্যাঁ, তোরা পুরা সেলটাকে বেডরুম বানিয়ে ফেলাইছস, পীড়িত জোড়া লাগাইছস, তাই না? ম্যাডাম, বিশ্বাস করেন, মানুষের জীবনে প্রেম প্রীতি ভালোবাসা সবকিছুই থাকে, কিন্তু একটা সময় আসে মানুষ পরিস্থিতির শিকার হয়। আমি এখন পরিস্থিতির শিকার, আমি কারাগারে। আমার মনের মধ্যে প্রেম ভালোবাসা কোথা থেকে আসবো? আমি কি করবো বলেন আমারে? ওই ওই তুই কি জেল সেন্টারে বাসর ঘর বানাইছস? হ্যাঁ, এখানে বাসর করছস তুই? হ্যাঁ স্যার, আপনারা আমার ভুল বুঝতেছেন। আপনাদের গায়ে পুলিশের ড্রেস আছে দেখা আপনারা আমার শক্তি জোরে আমার দিয়া স্বীকার করাইতে চাইতেছেন, কিন্তু আমি স্বীকার করবো না স্যার। আমি কোনো অন্যায় করি নাই। কালকে আমি আমার ছেলে ছিলাম। ওই তুই তো কোনোভাবে স্বীকার করবি না, তোরা মারিয়ে ফেলামো। মাইরা ফেলেন স্যার, এই জীবন রাখা তো লাভ নাই। এই কারাগারে জীবন কাটানোর চেয়ে মইরা যাওয়া অনেক ভালো। দেখ, তোর ভালোই ভালো বলতেছি, তোর জন্য আমাদের এই জেলের অনেক দুর্নাম হচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। এমনও হতে পারে তোর এই অপকর্মের জন্য আমাদের চাকরিও চলে যেতে পারে। এখনো সময় আছে, স্বীকার কর। কি ব্যাপার, তুমি ওকে নিয়ে আসছো কেন? স্যার, এর সাথে একই ছেলে এ থাকে, তাই ওকে নিয়ে এসেছি। ওকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কালকে রাতে ও কোথায় ছিল। তোমার মাথায় দেখি ভালোই বুদ্ধি আছে। এই, তুই সত্যি করে বলতো, কাল সারা রাত ও কোথায় ছিল? স্যার, কালকে সারা রাত তো ও অসুস্থ ছিল, আর আমি ওর পাশেই ছিলাম। আমি স্যার ওর অসুস্থতার কারণে কালকে সারা রাত ঘুমাতে পারি নাই। ও কালকে সারা রাত আমাদের রুমেই ছিল স্যার। ও অসুস্থ ছিল, তুই ওর জন্য ঘুমাতে পারিসনি, নাকি ও রুমে ছিল না তুই পাহারা দিচ্ছিলি তার জন্য ঘুমাতে পারিসনি? সত্যিটা বল, না হয় কিন্তু তোকেও রিমান্ডে নিয়ে আসবো। না 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 স্যার, আমি সত্যিটাই বলতেছি, ও আসলে অসুস্থ ছিল। ঠিক আছে, দেখা যাবে। তুই তোর ছেলে যা। কয়া দিরে কেউ বিশ্বাস করতে চায় না। একবার জেলে আসছি দেখা কি আমরা শুধু অন্যায় করি? আমাদের কি মন নাই? আমরা কি সত্য কথা বলতে পারি না? আত্মা যে আমার অত্যাচার করলো এতক্ষণ। আচ্ছা, না না, হ্যাঁ, তুমি প্রতিদিন আমারে কোর্টে নিয়ে যাও কেন? আরে কোর্টে নিয়ে যাই আমি কিভাবে যে মক্কেলের সাথে কথা বলি, জজের সাথে কিভাবে কথা বলি, এগুলো শিখবি তুই। আচ্ছা না না, তুমি তো আসলে একটা গাধার মতো কথা কইলা, পাগলের মতো কথা। আমিও তো চাই উকিল হমু, কিন্তু আমি তো লেখাপড়া করতেছি। লেখাপড়া শেষ হইলে পরে হয়তো আমি উকিল হইতেই পারবো। আমি তোকে এই জন্য কোর্টে নিয়ে যাই, আমার স্বপ্ন তুই আমার থেকে আরো বড় উকিল হবি, তাই আমার সাথে তুই যাবি। হ্যাঁ, কোর্টে যে ফলো করবি আমি মক্কেলদের সাথে কিভাবে কথা বলি, জজের সাথে কিভাবে কথা বলি, এগুলো তোর শিখতে হবে। এখন থেকে যদি তুই না শিখিস তাহলে তো তুই বড় উকিল হতে পারবি না। ঠিক আছে না না, এটা অবশ্য ঠিক কথা কইছো। আমার তো ইচ্ছা ছিল আমি ব্যারিস্টার হমু, তোমার বিরুদ্ধে মামলা নিয়ে লড়াই করবো। হ্যাঁ, তুই আমার বিরুদ্ধে মামলা নিয়ে লড়াই করবি? নাতি, আমি যা পারবো তুই তো তা পারবি না। শোন, আমি 5 দিনে যা শিখেছি তুই 2 বছরও সেটা শিখতে পারবি না। ওকালতি হচ্ছে হলো কথা জানতে হয়। এটা কথা কি নাতি, আমার এত বছরের অভিজ্ঞতা, আর তুই এই 5 দিনেই তুই কি শিখতে পারবি বল? শোনো না না, শিক্ষা যোগ্যতা থাকলে সবই সম্ভব। তবে যাই হোক, এই কোর্টে যে তুমি আমার নিয়ে যাও, জামু ঠিক আছে, কিন্তু তুমি জজ সাহেবের সামনে যখন কথা কও তখন কিন্তু মাঝে মধ্যে আমারও একটু ইচ্ছা হয় যে কইতাম, মাই লর্ড, আমার একটা অবজেকশন আছে। বাহ বাহ বাহ, ইওর অনার, আপনি যা বলেন সেটাই হবে, কিন্তু আপনার তো আমার সাথে এখন থাকতে হবে, কোর্টে যাওয়া আসা করতে হবে। হ্যাঁ, আমার লেজ ধরে আপনার থাকতে হবে। আমি কি করি, কখন কার সাথে কিভাবে কথা বলি, এগুলো আপনার ফলো করতে হবে। তা না হলে তো আপনি শিখতে পারবেন না মাই ডিয়ার নাতি। কি কও না না, তোমার আবার লেজ ধরে করতে কুত্তা বিলের মতো। আরে একটু মজা করলাম নাতি। বুঝতে পারছি বুঝতে পারছি। উকিল সাহেব, গতবার তো আমার মেয়ের জামিন করতে পারেন নাই, এই আগামী ডেটে কিন্তু জামিন করাইতেই হইব, যেভাবেই পারেন। দেখুন, আপনাদেরকে কিভাবে বুঝাবো, এটা মার্ডার মামলা, আমার প্রতিপক্ষের কাছে প্রমাণ ছিল। তাছাড়া তো ওই তারিখে সাক্ষীগণরা আসেনি, সাক্ষীগণরা না আসলে আমি কিভাবে কি করব? উকিল সাহেব, গতবার তো আপনি বলছিলেন
এই ডেটে জামিন হবেই হবে, সেই ডেটও হইল না। আপনি যেভাবেই পারেন করেন, তা নাহলে আপনি কেসটা সাইডা দেন, আমি অন্য উকিল ধরি। হায় রে, আপনি কি বলছেন? আমার উপর দিয়ে এই কোর্টে কোন উকিল আছে যে আপনার আসামিকে জামিন করিয়ে দেবেন? আচ্ছা আচ্ছা, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী তারিখে আপনার আসামি জামিন পাবে। না না, আমি আর আপনার উপর ভরসা করতে পারছি না। আমি গতবার গেছিলাম আমার মেয়ের সাথে দেখা করতে জেলখানায়, যাই দেখছি ও খুব খারাপ অবস্থায় আছে। আর আমারে বারবার কান্না করে হাত ধরে বলতেছিল, মা আমি আর জেলখানায় থাকুম না, যেভাবেই পারো আবার জামিন করো, আমার জেলখানা থেকে বের করো। আমি মা হয়ে কিভাবে সহ্য করব বলেন? কতবার আপনার কাছে আসলাম, বারবার আপনি একই কথা বলেন, এই ডেটে না সেই ডেটে। এবার আমি আর কোনো কথাই শুনবো না, আপনাকে জামিন করাইতেই হবে। ডোন্ট ওয়ারি, আপনি কোনো চিন্তা করবেন না, আগামী তারিখে আপনার আসামি জামিন পাবে। আর হ্যাঁ, কিছু খরচপাতি দিয়ে যান। আহা, গতবারই তো আপনার খরচাপাতি দিলাম, সেই খরচাপাতি তো কোনো কাজই করেন নাই আপনি, সেটা দিয়ে চালাই দেন এবার। আপনাদেরকে আমি বুঝাতে পারবো না, কোর্টে যে কি খরচ, মোহরি আছে, তারপরে আরো কত যে এনাদার অনেক খরচ আছে তো। আচ্ছা দেখি কত দিতে হবে। মাত্র 5,000 টাকা দিলেন, কি দিয়ে কি করব আমি? আপনারা যা করেন না। আপনি যখন যত টাকা চান সব সময় তাই দেই, এবারই তো একটু কম দিলাম, তা তো আপনাদের মন ভরে না, শুধু টাকাই নেন, কাজ তো করেন না। এবার কিন্তু ভালোভাবে দেখবেন। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, যান এখন। আচ্ছা আচ্ছা নানা ভাই, এই যে তুমি যে কইলা সাক্ষীর লোকজন আসে নাই দেখেই আপনার আসামির জামিন হয় নাই, কিন্তু সাক্ষীর লোকজন তো করে আসছিল, তুমি তো বলছো সাক্ষীর দরকার নাই, তোমরা চলে যাও। আমার লক্ষ্মী নানা ভাই, হ্যাঁ শোনো, ওকালতি করতে গেলে মক্কেলের সাথে একটু মিথ্যে কথা বলতে হয়, তা না হলে তো ওকালই হয় না। চলো চলো, এবার কোর্টে যাই, চলো চলো। আপনি এই মেয়েটার চেহারা একবার দেখেছেন স্যার? ও যদি জেলখানার ভিতরে খারাপ কাজ কাম নাই করে, তাহলে ও দেখতে এরকম কেন হবে? আচ্ছা স্যার, আমি কিন্তু একটা মেয়ে মানুষ, আমি কিন্তু একটা মেয়ে মানুষের চেহারা দেখলেও বুঝি। যাই হোক স্যার, আপনি যে কালকে সারা রাত সিসি ক্যামেরার সামনে ছিলেন, আপনি কি কাউকে দেখতে পাননি? আমি তো সারা রাত ছিলাম না, রাত 2টো পর্যন্ত ছিলাম। রাত 2টার পরে আমি মনিরকে দায়িত্ব দিয়ে ঘুমোতে গিয়েছি। বাকিটা মনিরকে জিজ্ঞেস করতে হবে, আর না হয় সিসি ক্যামেরা চেক দিতে হবে। স্যার স্যার আপনারা এখানে? হ্যাঁ, আমরা এখানে কেন আসছি? আমরা এখানে আসছি তোর অপকর্ম, তোর নষ্টামিগুলো দেখার জন্য। স্যার আমার নষ্টামি দেখার জন্য মানে? দেখেন স্যার, আমি কোনো নষ্টামি করি না, আমি চরিত্রহীন না। তুই চরিত্রহীন না, তুই ভালো মানুষ। একজন ভালো মানুষের গায়ে এইসব চিহ্ন কোত্থেকে আসবে? হ্যাঁ, আমাদের বোকা পেয়েছিস? প্রত্যেকটা দিন রাতে তুই জেলখানার মধ্যে একই কাম করে যাচ্ছিস। কি পেয়েছিস তুই আমাদেরকে? কি পেয়েছিস? স্যার, এই মেয়ের মুখ থেকে আপনি কিছুতেই কোনো কথা বের করতে পারবেন না। আমার কি মনে হচ্ছে স্যার জানেন, এখানে অন্য কিছু কাজ করছে। স্যার, আপনি ওর সাথে কথা শেষ করে একটু এদিকে আসবেন, আপনার সাথে আমার একটু কথা আছে। আচ্ছা যাও তুমি। শোনো, তুই জেলখানার ভিতরে যাই করিস না কেন, আমাদেরকে সত্যিটা স্বীকার কর। এটা তোর জন্যই ভালো হবে, তোর শাস্তিটা কমে আসবে। আর যদি জেলখানার মধ্যে তুই কাউকে পছন্দ করিস, সেটা আমাকে শেয়ার করতে পারিস, আমি তোর সাপোর্ট নেব, আর আমি দায়িত্ব নিয়ে তোদের বিয়ে দিয়ে দেব। বিষয়টা মাথায় রাখিস। আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনারা আমার চরিত্রে কোনো দাগ লাগাইতে পারবেন না, কোনোদিনও না। তুমি কি যেন বলছিলে? বলো। স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আপনারা বলতে চাইতেছিলাম। বিষয়টা হইতেছে স্যার, আমরা তো সন্দেহ করছি কোনো কয়েদিকে। এমনও তো হইতে পারে স্যার যে এই কাজটা কোনো পুলিশ সদস্য করছে। কি বললে? পুলিশ সদস্য করেছে মানে? এখানে পুলিশ সদস্যের মধ্যে তো আমিও আছি। তুমি কি তাহলে
আমাকে ইন্ডিকেট করছো? না না স্যার, আপনি তো একজন সৎ পুলিশ, আমি আপনার নামে এই কথা বলতে পারি? আপনার তো দেশে বিদেশে অনেক সুনাম। তুমি যদি আমাকে ইন্ডিকেট নাই করে থাকো তাহলে তুমি এই কথা কেন বলছো? না কেন বলছিলাম স্যার, অথৈ মেয়েটি খুবই বিচক্ষণ। এমনও তো হতে পারে ও কোনো পুলিশ সদস্যকে হাতে রাখছে ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, সেখান থেকেই বলছি আর কি। ওকে ভালো সুযোগ করে দিতে পারে এমন পুলিশ আমাদের জেলখানায় আমি ছাড়া আর কে আছে? না স্যার, আপনি একটা জিনিস ভেবে দেখেছেন? আপনি কিন্তু বলেছেন যে গত রাতে আপনি দায়িত্ব দিয়েছিলেন মনিরের উপর। এখন আপনিই বলুন স্যার, তাহলে এই কাজ মনির ছাড়া আর কে করতে পারে? মনির মনির এই কাজ করতে পারে আমার তো মনে হচ্ছে না। স্যার, মনে হওয়ার একটা কারণ আছে, আমি বলছি আপনাকে। আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? এই অথৈ মেয়েটি যবে থেকে আমাদের এখানে এসেছে, এই মনির কিন্তু একটা দিনের জন্য ছুটি কাটায়নি, কিংবা ও ডিউটিতে আসতে একটা সেকেন্ডও লেট করেনি। আবার স্যার, আমি কিন্তু অনেকভাবে খেয়ালও করেছি, ও মাঝে মাঝেই অথৈয়ের সাথে কি যেন কথা বলে। এখন আপনিই বলুন স্যার, আমার ধারণা কি ভুল? তোমার আইডিয়া খারাপ না। মনির যদি এই কাজ করে থাকে তাহলে ওকে আমি চাকরি থেকে সাসপেন্ড করব। মনির, তোর কারণে আমারে খাগড়াছড়ি পোস্টিং করছিল। এখন খালি তুই দেখ, আমি এক গুলিতে দুই শিকার করব। মিস্টার মনির, আপনার সাথে আমার কিছু কথা আছে। স্যার বলুন। আমাদের 500 নাম্বার কয়েদির সাথে আপনার কি সম্পর্ক? যদি সত্যিটা স্বীকার করেন আপনার জন্যই ভালো হবে, না হয় কিন্তু এর পরিণাম খুব খারাপ হয়ে যাবে। না স্যার, আমার সাথে কোনো সম্পর্ক নেই। আর পুলিশের সাথে আসামির সাথে সম্পর্ক থাকবে? স্যার এটা কেমন করে ভাবলেন? মনির সাহেব, আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার সম্পর্কে আমি কিছু জানি না। শোনেন, আমি কিন্তু একটা মেয়ে মানুষ। আপনি যে মাঝে মাঝে আমার দিকেও কুদৃষ্টিতে তাকান, এটা কিন্তু আমি বুঝতে পারি। আসলে আপনার তো চরিত্রের সমস্যা আছে। আপনি যদি খারাপ কিছু করে থাকেন তাহলে স্যারের কাছে বলে দেন, আপনার জন্যই ভালো হবে। স্যার আপনি বিশ্বাস করেন, আমি ওই ধরনের কাজ করি না স্যার। মিস্টার মনির, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি আপনাকে এবার চাকরি থেকে বরখাস্ত করব। স্যার আল্লাহর কসম স্যার, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই স্যার। স্যার আমার মার কসম স্যার, কোনো সম্পর্ক নাই স্যার। মনির, তুমি ভালো করেই জানো আমি কেমন ধরনের লোক। আমি গর্ত থেকে সাপ বের করে নিয়ে আসি, তো সামান্য তুচ্ছ ব্যাপার। আমি আসল তথ্য অবশ্যই বের করে নিয়ে আসবো, আর তখন যদি প্রমাণ হয় এর জন্য তুমি দায়ী, তোমার যে কি অবস্থা হবে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। স্যার, আপনি একটা কাজ করেন, আপনি না ওকে রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করেন। যাও, তুমি এখান থেকে যাও। মনির, তোমাকে আমি কাছ থেকে চিনি, খুব ভালো করে জানি। মা, মা, মা কই তুমি? কে রে? আরে আমার মা। মা, মা, মা কেমন আছো তুমি? মা, আমি ভালো আছি। মা, আজকে যে আমি জামিন পাবো এটা কি তুমি জানতা না? আমার কেন আগে নিতে যাও নাই? আরে আমি জানলে কি আর না যায় থাকতে পারতাম? উকিলের পিছে সব সময় ঘুরি, যখনই যাই কই সামনে ডেটে জামিন পাইবো, সামনে ডেটে জামিন পাইবো। উকিলের কথা আমি একদম বিশ্বাস হারাই ফেলছি। আর তুই বাইর হবি এই কথা যদি আজকে আমি জানতাম, আমি কি ঘরে থাকতাম? আমি না দৌড়াই যেতাম গিয়া। বুঝতে পারছি। মা, কবিতা কই? আছে, তোর বই নিয়ে আশেপাশে কোথাও আছে। আচ্ছা ঠিক আছে, আমার একটা কথা আছে মা। আমি এতদিন পর জেলখাইটা বাড়িতে আইছি, আমি এইভাবে থাকতে চাই না। তুমি আমারে সোনার ওপার দুধ দিয়ে গোসল করাই নিবা। হ্যাঁ মা, তোরে গোসল করাইয়া আমি বড় পীর মাজারে নিয়ে যাবো। আমি মানত করছিলাম তুই যেদিন জেল থেকে মুক্তি পেয়ে বাসায় আসবি সেদিন তোরে আমি ওই মাজারে নিয়ে যাবো। ঠিক আছে মা, তুমি আমার নিয়ে যাই। জেলখানায় কি খাইছস না খাইছস, তোর কি খাইতে মন চায় ক, আমি এক্ষুনি রান্না করে দিব। মা, তোমার যে স্পেশাল মাছের ঝোল আছে না, রুই মাছের ঝোল, ওইটা কইরা দিবা। জানো মা, জেলখানায় অনেক কষ্ট।
এত কষ্ট আমি আমার জীবনে কোনোদিনও করি নাই। যারা জেলখানায় গেছে ঠিক তারাই বুঝবো যে জেলখানায় থাকার কত কষ্ট। ঠিকঠাক মতো খাইতে দিত না, প্রত্যেকটা সময় মারধর করতো, ঠিক মতো ঘুমাইতে পারতাম না, গোসল করতে পারতাম না। তোমার হাতের রান্না কত মিস করছি, তোমাদের সবাইরে কত মিস করছি তুমি জানো। হ্যাঁ মা, আমি তোর কষ্টটা বুঝি। আল্লাহ যেন আমার শত্রুরও জেলখানায় না নেওয়ায়। আর আমার তো মাইয়া। আচ্ছা যাক, বাদ দে সব কথা। তুই যা, ঘরে যা, আমি তো রান্নার ব্যবস্থা করতেছি। ঠিক আছে। নিজ হাতে খাওয়াই দেবো আজকে তোদের আমি। যা। এই, তুই ঘরে থাকিস তো, খালি টোটো করে বেড়াস। কই গেছিলি? কয়ার যাম, পাশের বাড়িতে গেছিলাম। দেখো ঘরে আমার মন টেকে না, আপা বাড়িতে নাই। আর আপা যখন বাড়িতে থাকতো তখন কি আর আমি টই টই করে ঘুরে বেড়াইতাম? আরে পাগলি, তোর বইনের জামিন হইছে, এই মাত্র ঘরে ঢুকলো। যা, কথা কগা। মা সত্যি কইতাছো আপুর জামিন হয়ে গেছে? হ্যাঁ, আমার যে কি খুশি লাগতেছে। তুমি কই যাইতাছো তাইলে? আল্লাহ, ওর পছন্দের খাবার খাইতে চাইছে, আমি রান্না করতে যাই। ঠিক আছে মা, তুমি যাও, আমি আগে আপুর সাথে দেখা করে আসি। কতদিন হয়ে গেছে আপুর মুখটা দেখি না। তুমি জানো মা, আপুর কথা না আমার খুব মনে পড়তো। আর সবসময় উপরে আল্লাহ কইতাম, আল্লাহ তুমি আমার আপুরে আমার কাছে ফিরে দাও। অবশেষে আজকে সেই দিনটা আমার আপুর আমার কাছে ফিরে দিছে মা। পরে আল্লাহ আমার কথা কবুল করছে, আমাকে মাইয়া ঘরে ফেরত নিয়ে আইছে। ঠিক আছে, তোমার সাথে পরে কথা শোনো। আচ্ছা যা যা। এই যে আমি খাবার আনছি। মা এদিকে আসো। মা দেখতে দেখতে দে। সর সর সর। কি সব ধাক কো আপু বাড়িতে আসতে না আসতে এসব কি শুরু করছে? মাইয়াটা এখনো ভালো হয় নাই, জেলে ছিল, জেলেই ভালো ছিল। ডাক্তার। কি করব, উঠাই। এই এই হারামজাদি, এই ওঠ ওঠ, এই বদমাইশ মেয়ে, এই কি তোর গায়ে সব কি? ঘর খালি পায়ে কোন ব্যাটারে ঢুকাইছিস ঘরে? এগুলা কি দাগ কিসের? কি কইতাছো? কিসের দাগ? কি কইতাছে কিছু বুঝতে পারতেছো না? তার আগে তুমি আমারে কও বাড়ির মধ্যে কোন পরপুরুষ ঢুকাইছো? কবিতা কি আবল তাবল কথা কইতাছস? মুখ সামলায় কথা ক। মুখ সামলায় কবিতা কথা কইব না, তুই মুখ বন্ধ রাখ। এই বদমাইশ মেয়ে, জেলখানা থেকে আইসা সময় পাবি না না? যেই আমরা একটু বাইরে গেছি আরেকটা ব্যাটা নিয়ে আইসা আকাম কুকাম করছস। গায়ের মধ্যে তোর এসব কিসের দাগ? মা তুমি কি কইতাছো? কিসের আকাম কুকাম করমু? আমি তো কিছুই বুঝতাছি না মা, বিশ্বাস করো আমি এই ধরনের কিচ্ছু করি নাই। আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না, কারণ প্রমাণটা আমি নিজের চোখে দেখতেছি। এই ও বিশ্বাস করে না, একটা আয়নায় নরে দেখা তো, তাহলে ও বিশ্বাস করবো ওর গায়ের মধ্যে কিসের দাগ। হ্যাঁ আয়না আয়না দেখাই তো হইব না। আচ্ছা আপু তুমি আমার একটা কথা কও তো, এমন কাজ করার আগে তুমি একটাবার আমার কথা চিন্তা করলা না? একে তো খুন করে জেলে গেছিলা, মান সম্মান যা ছিল সব ধুলিসাৎ হয়ে গেছে, এখন আবার বাড়ির মধ্যে পরপুরুষ ঢুকাই এইসব করতেছো। তোমার যন্ত্রণায় কি আমরা গলায় ফাঁস দিয়ে মরবো নাকি? না, আমরা কেন ফাঁসি দিব? ও জেলখানায় ছিল, এবার ওরে জেলে নিয়ে ওরে ফাঁসিতে ঝুলাবো। অসভ্য মেয়ে কোথাকার, আমাদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলে। জেলখানায় থাকলে আমি শুনছি মানুষ ভালো হয়, হ্যাঁ? ও দেখি জেলখানা থেকে আইসা আরো খারাপ হয়ে গেছে। তোমরা আমার কথা বিশ্বাসই করতেছো না, শুধু শুধু আমার ভুল বুঝতেছো। মা তুমিও নিজের সন্তানকে তুমি বিশ্বাস করতে পারতেছো না। আমি এই ধরনের কিচ্ছু করি নাই মা। যারা চুরি করে না তারা এই কথাটাই কয়, খারাপ কাজ করে এই কথাটাই কয়। তো তোরা বিশ্বাস করবো কেমনে? তুই তো ওই পদেরই ওই রাস্তারই মেয়ে। মা আপুরে বুঝায় কোনো লাভ হইব না, যে খুন করার পর এত বছর জেল খাইটাও শিক্ষা হইল না, এখন আবার বাড়ির মধ্যে পরপুরুষ এনে এইসব করতেছে, তার আর বুঝাই বা কি হইব? তার থেকে ভালো হইব কি জানো, জেলখানায় ছিল, চল আবার আপুরে নিয়ে জেলখানায় রেখে আসি। ঠিক কইছস, তোর এই বাড়ির ভাত আর পেটে যাইব না। তুই সেই কপাল নিয়ে আসস নাই। তুই যদি ভালো হইতি তাহলে এই কাণ্ডটা আজকেই করতি না, চিন্তা করতি যে না আমি আর জেলের ভাত খামো না, ঘরে ভাত খামো, মায়ের হাতে ভাত খামো, বোনের ভালোবাসা পাবো না। সব সব তুই পানিতে মিশাই দিলি।
ধুলাই মিশাই দিলি, তরে আমি আর রাখুম না এই বাড়িতে, তরে আমি এক্ষুনি নিয়ে যাবো জেলখানায়। আয় ওরে ধর, ওরে ধর, জেলখানায় দিব, দিয়ে তারপর আবার জেলে ফেলে চল। মা মা আমার কথাটা শুনো, কোনো কথা শুনুম না, মা, আমার কথা শুনো, মা। ধর ওরে ধর। আমার আর কই নিয়ে যাইতেছো? চলো তরে মা। জেলখানায় নিয়ে যাবো। না, আমি তোর কোনো কথা শুনুম না। মা, আমার কোনো দোষ নাই। তোর দোষ থাকে, কার দোষ? হ্যাঁ, বজ্জাত মেয়ে কোথায়? দাঁড়ান, আপনারা এই মেয়েটাকে টানা ইসরা করতেছেন কেন? আর বললেন না হুজুর, এমনিতেই এই মেয়েটা একটা খুন করে জেল খেতে মাত্র বাড়িতে আইছে, আসার পরও ভালো হয় নাই, ভালো হয় নাই, তারপরে এর সাথে ওর সাথে আকাম কুকাম করে বেড়াইতেছে। আজকে যেই বাসাটা একটু খালি পাইছে, আমি আমার ছোট মেয়ে একটু বাইরে গেছি, আর এর মধ্যেই একটা বেটাই না দেখেন গায়ের মধ্যে কি দাগ বাগ করছে, ওরে নিয়ে আমি করুমটা কি, এই জন্য ওরে আবার আমি জেলখানায় দিয়ে আসুম। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন হুজুর, এই যে সব যে কইরা বেড়াইতাছে, ভবিষ্যতে কি হইব? আমার যখন বিয়ে দিতে যাইবো, এলাকার মানুষ আমার দিকে আঙুল তুলবো, কইবো বড় বোন এইসব করে বেড়ায়, তার মানে ছোট বোনও করে, তাই ওরে আবার জেলখানায় দিয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি দেখতেছি। আচ্ছা তুমি সত্যি করে কও তো তোমার কি হয়েছে? দেখেন হুজুর, আমার মা বোন ওরা আমার যে অপবাদটা দিতেছে এটা আসলে সত্যি না। আমি কোনো পরপুরুষের সাথে কোনো কিচ্ছু করি নাই। আমারে সবাই ভুল বুঝতেছে, আমি কাউরে বিশ্বাস করাইতে পারতাছি না যে আমি কিচ্ছু করি নাই। এতগুলা দিন আমি জেল খাইতে আজকে বাড়িতে ফিরছি, কিন্তু আমার মা আমার অবিশ্বাস করে আমার থানায় আবার নিয়ে দিয়ে আসতেছে। হুজুর বিশ্বাস করেন আমারে, আমি এই ধরনের কোনো কিচ্ছু করি না, এরা সবাই আমার ভুল বুঝতেছে। ভুল না, ভুল না, আমরা ঠিক বুঝতেছি। এই দেখেন হুজুর, যদি প্রমাণ না থাকতো তাহলে আমি কথা কইতাম না। এই আমি প্রমাণ দিয়ে দিতেছি, গায়ের মধ্যে কিসের দাগ বলেন, কিসের দাগ? দাঁড়ান, আমি দেখতেছি। বুঝতে পারছি এই মেয়েটার কোনো দোষ নাই, ওর উপরে বদ জিনে বর করছে, আর আমি জিন পালি, জিনের দ্বারাই চিকিৎসা করাই। তা আমার কাছে যে জিনটা আছে এটা হলো ভালো জিন, ওর কাছে যে জিনটা আছে ওটা খারাপ জিন। এই যে দাগগুলো দেখতেছেন না, এটা ওই জিনটাই করছে। আমার এখন ঠিক এটাই মনে হইতেছে। মা, বাড়িতে আসার পর তো আমি তোমার কোনো কিছু করার সুযোগই পাই নাই। আমি যে কয়দিন জেলে আসছিলাম, ঠিক সেই কয়দিনই না প্রত্যেক রাতে আমার উপরে এমন টর্চারই হয়তো বা হইতো, কিন্তু আমি কোনো সময় বুঝতেই পারতাম না। ভালো মানুষ রাতে ঘুমাইতাম, সকালে ওঠার পরে দেখতাম আমার পুরা শরীরে এই ধরনের দাগ। আর এইসবের জন্য পুলিশগুলো আমার উপরে অনেক বিরক্ত হয়ে গেছিল, অনেক ক্ষিপ্ত হয়ে গেছিল। ওরা মনে করছে আমি এই ধরনের কোনো কাজকামি করছি, কিন্তু আমি কাউরে বুঝাইতেই পারি নাই যে আমি এই সমস্ত খারাপ কাজের মধ্যে জড়িত ছিলাম না। শেষমেশ পুলিশরা অনেক চেষ্টা করছে, কোনো সত্য তথ্য না পাইয়া আমার উপরে বিরক্ত হয়ে আর আমারে জামিন কইরা দিছে। কি কইতাছস আফু? আচ্ছা হুজুর, সত্যি সত্যি কি জিনে ভর করতে পারে আর এরকম অবস্থা করতে পারে? যারা খারাপ জিন তারা এরকম খারাপ আচরণ করে, আর যারা ভালো জিন তারা কোনো সময় এরকম করে না। হুজুর, তাহলে এখন উপায় কি? এখন উপায় হলো ওরা কোরআনের চিকিৎসা করতে হবে। কোরআনের চিকিৎসা করলে ওই জিনটা থাকবে না। আমি ঠিক করে দেবো, চিন্তা করেন না। আচ্ছা হুজুর, তাই করেন। আপু, তুই আমাকে মাফ করে দিস। আসলে তোরে এমন করে দেখে না হুট করে ভয় পেয়ে গেছিলাম, আর তোরে কি থেকে কি বইলা ফেলাইছি, আসলে আমরাও তো সত্যিটা জানতাম না, তাই না মা? ঠিকই রে, আমিও মা হইয়া তোর উপর সন্দেহ করছি, আর একটু সন্দেহ করার মতো ছিলই তো। এই হুজুরে যদি আজকে না পাইতাম তাহলে কি আমরা এই কথাটা জানতাম যে খারাপ জিন তোর উপরে ভর করছে? যাক, কিছু মনে করিস না, তুই আমাকে মাফ করে দে। না মা, তুমি আমার কাছে মাফ চাইও না। হুজুর সাহেব, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, যেমনেই হোক আমার এই বদজিনের হাত থেকে আপনি রক্ষা করেন। চিন্তা করেন না, আমার সাথে আপনারা চলেন, দেখবেন সব ঠিক করে। চল মা, চল, চলেন হুজুর।